তো হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু আরবি একাডেমি। আরবি একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে আমি যে সেটটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে 2024 সালে 30শে অক্টোবর ফার্স্ট শিফট এমটিএস পরীক্ষায় জিকে জিএস পোর্শন থেকে যে কোশ্চেনগুলো এসেছিলো, আজকে আমি সেই কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। তো এর আগে আমি আরও অনেকগুলি সেট নিয়ে আলোচনা করেছি এবং সেগুলো এই ভিডিওর প্লেলিস্টেই অ্যাড করে দিয়েছি। তো তোমরা এই ভিডিওর সাথে সাথে সেগুলোও দেখে নিও, তাহলে অনেক প্রশ্নই তোমাদের আয়ত্তে চলে আসবে। তো এই সেটটি বা এই প্রশ্নগুলো তোমাদের আপকামিং যে কোনো এক্সাম, যেমন ডাব্লিউইপি, কেপি, ডাব্লিউবিসিএস, স্টেট পিএসসি এবং জিডি ও এসএসসির জন্য খুবই হেল্পফুল হবে। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন, মেসোডার্ম দ্বারা আবৃত দেহগহ্বরকে কি বলে? তো মেসোডার্ম দ্বারা আবৃত দেহগহ্বরকে বলে এই কোয়েলাম। তো মেসোডার্ম দ্বারা আবৃত দেহগহ্বরকে বলা হয় কোয়েলাম। পরের প্রশ্ন, 19শে জুলাই 2023 তারিখে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী বা ইন্ডিয়ান কোস্ট গার্ড, তো ভারতীয় উপকূলরক্ষী বাহিনী বা ইন্ডিয়ান কোস্ট গার্ড এর 25তম মহাপরিচালক হিসেবে কে নিযুক্ত হন? তো 25তম মহাপরিচালক হিসেবে নিযুক্ত হয়েছিলেন রাকেশ পাল। তো এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান নাম্বার 4, রাকেশ পাল। আর বর্তমানে ইন্ডিয়ান কোস্ট গার্ডের যিনি ডিজি আছেন তিনি হচ্ছে এই পরমেশ শিবামানি। ইনি হচ্ছে আমাদের 26তম বা 26th ইন্ডিয়ান কোস্ট গার্ড ডিজি। তো ইনি এখন আমাদের ইন্ডিয়ান কোস্ট গার্ড বা ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর ডিজি আছেন। আর প্রথম উপকূলরক্ষী বাহিনীর ডিজি ছিলেন ভাইস অ্যাডমিরাল VA কামাত। তো প্রথম এই VA কামাত ইনি ভারতীয় উপকূলরক্ষী বাহিনী বা ইন্ডিয়ান কোস্ট গার্ডের ডিজি ছিলেন। পরের প্রশ্ন, অর্থনীতিতে বাণিজ্যিক ব্যাংকের ভূমিকা কী? মানে বাণিজ্যিক ব্যাংক যে ভূমিকা বা যে কাজগুলো করে সেইগুলো জানতে চাওয়া হয়েছে। তো বাণিজ্যিক ব্যাংক যে কাজগুলি করে সেগুলো হচ্ছে আমানত গ্রহণ, ঋণ প্রদান, অর্থ প্রদান, এগুলো সহজতর করা এবং এই সব যে আর্থিক পরিষেবা সেগুলো প্রদান করা। তো এই কাজগুলো হচ্ছে এই বাণিজ্যিক ব্যাংক করে। তো এখানে সঠিক উত্তর হবে অপশান নাম্বার 1। আর এই মুদ্রা মুদ্রণ মানে টাকা ছাপানো, ইস্যু করা, এটি করে হচ্ছে আমাদের আরবিআই। সমগ্র ব্যাংকিং ব্যবস্থার জন্য সুদের হার এটিও নিয়ন্ত্রণ বা নির্ধারণ করে আরবিআই। অর্থ সরবরাহ এটিও নিয়ন্ত্রণ করে হচ্ছে আরবিআই। তো বাণিজ্যিক ব্যাংক যেটি করে সেটি হচ্ছে এই অপশান নাম্বার 1। পরের প্রশ্ন, বার্ষিক ঐতিহ্য হিসেবে পালিত হুত্তারি নৃত্য এটি বার্ষিক ঐতিহ্য হিসেবে পালিত হুত্তারি নৃত্য এটি একটি অবসর পরিবেশনা যা ফসল কাটার মৌসুমে কোন রাজ্যে অনুষ্ঠিত হয়? তো এই হুত্তারি নৃত্য এটি অনুষ্ঠিত হয় কর্ণাটক রাজ্যে। তো এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান নাম্বার 2, কর্ণাটক রাজ্য। আর এই কর্ণাটক রাজ্যের ক্যাপিটাল বা রাজধানী আছে বেঙ্গালুরু। বর্তমান সিএম আছেন মানে চিফ মিনিস্টার বা মুখ্যমন্ত্রী আছেন সিদ্ধারামাইয়া। আর বর্তমান গভর্নর আছেন থাওরচাঁদ গেহলত। পরের প্রশ্ন, কোন কুচিপুড়ি নৃত্যশিল্পী 2022 সালে জাতীয় নৃত্য শিরোমণি পুরস্কার পেয়েছেন? তো 2022 সালে জাতীয় নৃত্য শিরোমণি পুরস্কার পেয়েছেন অপশান নাম্বার 3, অপর্ণা সতীচান। ইনি 2022 সালে জাতীয় নৃত্য শিরোমণি পুরস্কার পেয়েছেন। কুচিপুড়ি এটি হচ্ছে অন্ধ্রপ্রদেশের একটি নৃত্য। আর এই কুচিপুড়ি নৃত্যের সাথে আরও যেসব ব্যক্তি বা ফেমাস যেসব ব্যক্তি জড়িত আছে তারা হলেন এই যামিনী কৃষ্ণমূর্তি, রাধা রেড্ডি এবং রাজা রেড্ডি, শোভা নাইডু। এনারা এই কুচিপুড়ি নৃত্যের সঙ্গে যুক্ত আছেন বা যুক্ত ছিলেন। পরের প্রশ্ন,
নিম্নলিখিত দলগুলিকে তাদের সংরক্ষিত প্রতীকের সাথে মিলিয়ে দেখো এবং নিম্নলিখিতগুলির মধ্যে ভুলটি বেছে নাও। তো দল এবং তাদের যে চিহ্ন সেইগুলোই মেলাতে বলা হয়েছে। তো বহুজন পার্টি এর যে সিম্বল বা লোগো হলো এই হাতি, সঠিক। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস, এর প্রতীক এখানে বলা হচ্ছে কাস্তে, বাট এর প্রতীক হচ্ছে জোড়া ঘাস ফুল। তো এক্ষেত্রে ভুল উত্তর হবে এই অপশন নম্বর 2, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস কাস্তে, এটি হচ্ছে এখানে ভুল। ভারতীয় গণপার্টি বা জাতীয় গণপার্টি, এটা হচ্ছে ন্যাশনাল পিপলস পার্টি, এর প্রতীক হচ্ছে বই, এটা একদম ঠিক। জাতীয়তাবাদী কংগ্রেস দল, এর প্রতীক হচ্ছে ঘড়ি, এটাও ঠিক। তো এক্ষেত্রে ভুল উত্তরটি হলো অপশন নাম্বার 2। পরের প্রশ্ন, কলকাতায় হিন্দু কলেজের শিক্ষক হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও, ইনি নিম্নলিখিত কোন সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন? তো এই ডিরোজিও ইনি হচ্ছে ইয়ং বেঙ্গল আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। তো এখানে সঠিক উত্তর হবে অপশন নাম্বার 2, ইয়ং বেঙ্গল আন্দোলন। পরের প্রশ্ন, বিখ্যাত ভারতীয় সঙ্গীত ব্যক্তিত্ব গাঙ্গুবাই হাঙ্গাল, ইনি কোন ক্ষেত্রে তার অবদানের জন্য স্বীকৃত? তো এই গাঙ্গুবাই হাঙ্গাল ইনি হিন্দুস্তানি ধ্রুপদী সঙ্গীত এর জন্যে স্বীকৃত। তো এখানে সঠিক উত্তর হবে অপশন নাম্বার 4। পরের প্রশ্ন, জলের নিচে ভূমিকম্প বা আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ফলে সৃষ্ট বৃহৎ জোয়ার ভাটার তরঙ্গকে, মানে এই ভূমিকম্প এবং অগ্ন্যুৎপাতের ফলে যে তরঙ্গ সৃষ্টি হয়, সমুদ্র জলে যে তরঙ্গ সৃষ্টি হয়, সেটিকে কি বলা হয়? তো সঠিক উত্তর হবে অপশন নাম্বার 1, সুনামি। যে তরঙ্গ সৃষ্টি হয় সেটিকে বলা হয় সুনামি। পরের প্রশ্ন, দ্য গড অফ স্মল থিংস, দ্য গড অফ স্মল থিংস, এই উপন্যাসটি কোন লেখকদের, এই উপন্যাসটি নিম্নলিখিত লেখকদের মধ্যে কাদের লেখা বা কার লেখা? তো গড অফ স্মল থিংস এটি লেখক হচ্ছেন অরুন্ধতী রায়। সঠিক উত্তর হবে অপশন নাম্বার 4, অরুন্ধতী রায়। আর এই অরুন্ধতী রায় ইনি আরও যে ফেমাস বইগুলো লিখেছেন সেগুলি হলো দ্য মিনিস্ট্রি অফ আটমোস্ট হ্যাপিনেস, দ্য মিনিস্ট্রি অফ আটমোস্ট হ্যাপিনেস অ্যান্ড দ্য এন্ড অফ ইমাজিনেশন, এই দুটি বই অরুন্ধতী রায় লিখেছেন। এছাড়া আছে রোহিন্তন মিস্ত্রি, ইনি যে ফেমাস বইগুলি লিখেছেন সেগুলো হচ্ছে ফ্যামিলি ম্যাটার্স, সাচ এ লং জার্নি। এরপর আছে শশী থারুর, ইনি যে ফেমাস বইগুলো লিখেছেন সেগুলি হলো ইন্ডিয়া ফ্রম মিডনাইট টু মিলেনিয়াম, ইন্ডিয়া ফ্রম মিডনাইট টু মিলেনিয়াম অ্যান্ড হোয়াই আই অ্যাম অ্যান্ড হিন্দু। তো এটি একটি বই এবং এটি একটি বই, এই বইগুলি হচ্ছে শশী থারুরের ফেমাস বই। পরের প্রশ্ন, হরপ্পা অঞ্চলে বেশিরভাগ স্থান প্রাথমিকভাবে কয়টি ভাগে বিভক্ত? তো হরপ্পা অঞ্চলে বেশিরভাগ স্থান প্রাথমিকভাবে এই 2টি ভাগে বিভক্ত। তো সঠিক উত্তর হবে অপশন নাম্বার 2। আর হরপ্পা অঞ্চল এগুলো হচ্ছে মেনলি এই দ্য সিটাডেল বা দুর্গ এলাকা এবং দ্য লোয়ার টাউন বা নিচু যে শহরগুলো ছিল সেই 2টি ভাগে বিভক্ত। তো সিটাডেল এখানে হচ্ছে মানে সেই সময়কার যেসব বড় বড় মানুষজন, মানে যাদেরকে বড় চোখে দেখা হতো বা সম্মানীয় ব্যক্তি, যাদের যে সম্মানীয় ব্যক্তিগুলো ছিল তারা এই সিটাডেল বা দুর্গ অঞ্চলে বসবাস করতো, আর সাধারণ মানুষ বা নিচু মানুষগুলো এই লোয়ার টাউনে বসবাস করতো। তো হরপ্পা এটি হচ্ছে সিন্ধু সভ্যতার প্রথম আবিষ্কৃত স্থান। তো এটি আবিষ্কার করেন দয়ারাম সাহানি। তো হরপ্পা সভ্যতা এটি আবিষ্কার করেন দয়ারাম সাহানি। কত সালে? 1921 সালে ইনি এই হরপ্পা অঞ্চলটি বা হরপ্পা নামক যে স্থানটি এটি আবিষ্কার করেন। পরের প্রশ্ন, 2011 সালের আদমশুমারি অনুসারে নিম্নলিখিত কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে কোনটিতে জনসংখ্যা সবচেয়ে কম ছিল? তো 2011 সাল, এই 2011 সালে আমাদের লাস্ট জনগণনা হয়েছিল, তারপর এখনো পর্যন্ত হয়নি। তো 2011 সালে যে মানে কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে যে অঞ্চলে সবচেয়ে কম জনসংখ্যা ছিল সেটি হলো অপশন নাম্বার 1, লাক্ষাদ্বীপ। এই অঞ্চলে সবচেয়ে কম জনসংখ্যা ছিল। আর কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে সবচেয়ে বেশি জনসংখ্যা ছিল হচ্ছে দিল্লি, দিল্লিতে সবচেয়ে বেশি জনসংখ্যা ছিল।
এটা গেল হচ্ছে ইউটি বা কেন্দ্রশাসিত অঞ্চল। আর যে রাজ্যের জনসংখ্যা সবচেয়ে বেশি ছিল সেটি হচ্ছে উত্তরপ্রদেশ, তারপরে আছে মহারাষ্ট্র, তারপরে বিহার, আর ফোর্থ পজিশানে আছে ওয়েস্ট বেঙ্গল। তো যদি কোশ্চেন আসে যে 2011 সালের আদমশুমারি অনুসারে পশ্চিমবঙ্গের স্থান কততম ছিল, তো সেক্ষেত্রে সঠিক উত্তর হবে ফোর্থ। ফোর্থ। আর সবথেকে কম ছিল হচ্ছে এই সিকিম রাজ্যে, তো সিকিম রাজ্যে সবচেয়ে কম জনসংখ্যা ছিল। পরের প্রশ্ন, বাস্কেটবলে বা বাস্কেটবল খেলায় 6.26 এই মিটার 6.26 মিটার রেখার বাইরে থেকে যদি কেউ দাঁড়িয়ে বল ঝুলিতে ফেলে বা ঝুড়িতে ফেলে তাহলে কত পয়েন্ট পায়? মানে 6.25 মিটার দূরে দাঁড়িয়ে যদি ওই বাস্কেটে কেউ বল ফেলে তো তাহলে পয়েন্ট পাওয়া যায় হচ্ছে 3 পয়েন্ট। তো এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান নাম্বার 2, 3 পয়েন্ট। পরের প্রশ্ন, দক্ষিণ ভারতের কোন সাম্রাজ্যে কমলাপুরম ট্যাঙ্কটি 15 শতকে নির্মিত হয়েছিল? তো কমলাপুরম এই ট্যাঙ্কটি 15 শতকে এই বিজয়নগর সাম্রাজ্যে নির্মিত হয়েছিল। তো বিজয়নগর সাম্রাজ্য এটি হচ্ছে 1336 খ্রিস্টাব্দে সঙ্গম রাজবংশের প্রথম হরিহর এবং প্রথম বুক্কা রায় ইনি এই বিজয়নগর সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন। তো এই দুজন হচ্ছে বিজয়নগর সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন। আর এর রাজধানী ছিল হচ্ছে বিজয়নগর, কিন্তু অ্যাকচুয়ালি এটি বর্তমানে তুঙ্গভদ্রা নদীর তীরে অবস্থিত কর্ণাটকের হাম্পি শহরে, মানে এর ধ্বংসাবশেষটা এখন আছে। তো সেক্ষেত্রে যদি কোশ্চেন আসে যে বিজয়নগর সাম্রাজ্যের রাজধানী কী ছিল, তো যদি হাম্পি আসে তো সেক্ষেত্রে সঠিক উত্তর হবে হাম্পি। পরের প্রশ্ন, যদি শ্রমিকদের কোনো কাজে নিযুক্ত করা হয় এবং প্রকৃতপক্ষে পণ্য পরিষেবা উৎপাদনের জন্য ব্যবহার করা হয় না, মানে শ্রমিকদের কাজে লাগানো হচ্ছে কিন্তু নতুন কিছু তৈরি করা হচ্ছে না, তাহলে সেটিকে বলা হয় ছদ্মবেশী বেকারত্ব। তো সঠিক উত্তর হবে অপশান নাম্বার 1, ছদ্মবেশী বেকারত্ব। পরের প্রশ্ন, নিম্নলিখিত জাতীয় জলপথ এর মধ্যে কোনটি উদ্যোগ মণ্ডল এবং চম্পকার খালের মধ্যে সম্পর্কিত? তো কোন ন্যাশনাল মানে জাতীয় জলপথ বা ন্যাশনাল ওয়াটারওয়েজ এটি এই উদ্যোগ মণ্ডল এবং চম্পকার খালের মধ্যে বা খালের সাথে সম্পর্কিত? তো এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান নাম্বার 4, NW বা ন্যাশনাল ওয়াটারওয়েজ 3। পরের প্রশ্ন, মে 2023 সালে ভারতের নতুন কেন্দ্রীয় ভিজিল্যান্স কমিশনার হিসেবে কে শপথ গ্রহণ করেছিলেন? তো 2023 সালে মে মাসে কেন্দ্রীয় ভিজিল্যান্স কমিশনার হিসেবে শপথ গ্রহণ করেছিলেন এই PK শ্রীবাস্তব। তো এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান নাম্বার 1, PK শ্রীবাস্তব। আর ইনি বর্তমানে আমাদের ভিজিল্যান্স কমিশনার আছেন। এছাড়া যদি কোশ্চেন আসে যে প্রথম ভিজিল্যান্স কমিশনার কে ছিলেন, তো সেক্ষেত্রে সঠিক উত্তর হবে নিত্তর সিং বা নিত্তর শ্রীনিবাস রাও, NS রাও। পরের প্রশ্ন, 1922 সালে অসহযোগ আন্দোলনের অংশ হিসেবে ক্ষুব্ধ কৃষকরা কোন স্থানের থানায় আগুন ধরিয়ে দিয়েছিল? তো 1922 সালে এই অসহযোগ আন্দোলন এর প্রতিবাদে বা এই আন্দোলনে ক্ষুব্ধ হয়ে কৃষকরা কোন স্থানের থানায় আগুন ধরিয়ে দিয়েছিল? তো কৃষকরা এই চৌরি চৌরা নামক স্থানের এই স্থানের থানায় আগুন ধরিয়ে দিয়েছিল। তো এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন নাম্বার 1, চৌরি চৌরা। পরের প্রশ্ন, মেহের দুটি বড় কয়লার টুকরো পেয়েছিল এবং সে প্রথম টুকরোতে আগুন ধরিয়ে দেয় এবং দ্বিতীয় টুকরোটি ভেঙে ফেলে। এখন বলা হচ্ছে যে মেহেরকে সমস্ত প্রযোজ্য বিবৃতি নির্বাচন করে কার্যকলাপের শেষে দুটি কয়লার মধ্যে কীরকম পরিবর্তন ঘটেছে তা মানে বুঝতে বলা হয়েছে, মানে সেটাকে বের করতে বলা হয়েছে যে কী পরিবর্তন ঘটেছে। তো যেহেতু প্রথম কয়লাটিকে পোড়ানো হয়েছে তো সেক্ষেত্রে অবভিয়াসলি তার রাসায়নিক পরিবর্তন ঘটবে, আর দ্বিতীয় কয়লাটি ভেঙে ফেলা হয়েছে তো সেখানে ভৌত পরিবর্তন ঘটবে। তো এখানে সঠিক উত্তর হচ্ছে প্রথম ঘটনাটি রাসায়নিক পরিবর্তনের একটি উদাহরণ। হ্যাঁ, প্রথম পাথরটির রাসায়নিক পরিবর্তন ঘটেছে এবং দ্বিতীয় কয়লার টুকরোতে কেবল ভৌত পরিবর্তন ঘটেছে। তো এক্ষেত্রে সঠিক উত্তর হবে এই অপশান সি এবং অপশান ই।
তো এখানে এটা একমাত্র এই 4 নম্বর অপশানই আছে, তো শুধুমাত্র সি এবং ই। এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান নাম্বার 4। পরের প্রশ্ন, জীবন্ত প্রাণী এবং তাদের পরিবেশের মধ্যে মিথস্ক্রিয়া এই বিষয়ে অধ্যয়নকে কি বলা হয়? তো জীবন্ত প্রাণী এবং তাদের পরিবেশের মধ্যে মিথস্ক্রিয়া বিষয়ক অধ্যয়নকে বলা হয় বাস্তুবিদ্যা। সঠিক উত্তর হবে অপশান নাম্বার 2, বাস্তুবিদ্যা। পরের প্রশ্ন, সিজার স্টাইল অ্যান্ড ওয়েস্টার্ন রোল। তো সিজার স্টাইল এবং এই ওয়েস্টার্ন রোল এই কৌশলগুলি কোন খেলায় বা কোন ক্ষেত্রে ব্যবহৃত হয়? তো এখানে সঠিক উত্তর হবে এই অপশান নাম্বার 2, উচ্চ লাফ। উচ্চ লাফ বা হাই জাম্প। তো এই শব্দ বা এই কৌশলগুলি এই হাই জাম্প খেলায় ব্যবহৃত হয়। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোনটিকে মৌলিক কর্তব্য হিসেবে বিবেচনা করা হয় না? তো মৌলিক কর্তব্য হিসেবে বিবেচনা করা হয় না ভারতের সার্বভৌমত্ব, ঐক্য এবং অখণ্ডতা সমুন্নত রাখা বা সমুন্নত রাখা। তো এটি একটি মৌলিক কর্তব্য। এছাড়া বৈজ্ঞানিক মেজাজ, মানবতাবাদ, অনুসন্ধান এবং সংস্কারের চেতনা বিকাশ এটিও একটি মৌলিক কর্তব্য। আমাদের যৌগিক সংস্কৃতির সমৃদ্ধ ঐতিহ্যকে মূল্য দেওয়া, মানে আমাদের যৌগিক যে আমাদের যে সংস্কৃতি আছে সেগুলোকে মূল্য দেওয়া এটিও একটি মৌলিক কর্তব্য। ধর্মনিরপেক্ষতা সমুন্নত রাখা এবং রক্ষা করা, তো এটি মৌলিক কর্তব্যের মধ্যে পড়ে না। সেক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান নাম্বার 4, এটি হচ্ছে মৌলিক কর্তব্যের মধ্যে পড়ে না। পরের প্রশ্ন, ভারতে কর্কট ক্রান্তি রেখার উত্তরে বা কর্কট ক্রান্তির উত্তরে প্রবাহিত নিম্নলিখিত নদীগুলির মধ্যে কোনটি? তো কর্কট ক্রান্তি রেখা এর উত্তরে যে নদীটি প্রবাহিত হচ্ছে সেটি হচ্ছে এই যমুনা নদী। যমুনা নদী কর্কট ক্রান্তি রেখার উত্তরে প্রবাহিত হচ্ছে। বাকি এই তাপি, মহানদী, পেন গঙ্গা এই সবগুলি হচ্ছে কর্কট ক্রান্তি রেখার দক্ষিণ দিয়ে প্রবাহিত হয়েছে। আচ্ছা, আমাদের এই কর্কট ক্রান্তি রেখা ভারতের যে সব রাজ্যগুলির ওপর দিয়ে গিয়েছে সেগুলি হলো, তো টোটাল 8টি রাজ্যের ওপর দিয়ে গিয়েছে। এগুলো হচ্ছে এই গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, ওয়েস্ট বেঙ্গল, ত্রিপুরা এবং মিজোরাম এই 8টি রাজ্যের ওপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা গিয়েছে। পরের প্রশ্ন, নিচের কোন রাজ্যে মামল্লপুরাম উৎসব পালিত হয়? তো মামল্লপুরাম এই উৎসবটি পালিত হয় তামিলনাড়ু রাজ্যে। তো এখানে সঠিক উত্তর হবে অপশান নাম্বার 3, তামিলনাড়ু রাজ্য। আর এই তামিলনাড়ু রাজ্যের রাজধানী হচ্ছে চেন্নাই। বর্তমান গভর্নর আছেন আর.এন. রবি এবং বর্তমান সিএম আছেন এম.কে. স্ট্যালিন। পরের প্রশ্ন, মৌর্য রাজবংশের অধীনস্থ প্রদেশগুলির সঙ্গে নিম্নলিখিত কোন জোড়াটি সঠিক? তো মৌর্য রাজবংশের অধীনস্থ যে সমস্ত অঞ্চলগুলি ছিল সেগুলির মধ্যে এখানে সঠিক উত্তর হবে এই প্রাচ্যপথ বা পূর্ব দিকের যে অঞ্চলগুলি ছিল তার যে রাজধানী ছিল সেটি হচ্ছে তোষালি। একমাত্র এই জোড়াটি সঠিক। তো এখানে সঠিকটি বের করতে বলা হয়েছে। তো এখানে সঠিক উত্তর হবে অপশান নাম্বার 4, প্রাচ্যপথ বা পূর্বের অংশ এর রাজধানী ছিল হচ্ছে তোষালি, এটি হচ্ছে সঠিক। দেখ 25টি প্রশ্ন কমপ্লিট হয়েছে আজকে এই পর্যন্ত। দেখা হবে নেক্সট ক্লাসে।